নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। আজকের এই এপিসোড, আজকের এই পডকাস্ট একটু অন্য রকমের হতে চলেছে। আপনারা এই পডকাস্টটা খুব মন দিয়ে দেখবেন এবং স্কিপ না করে গোটাটা দেখার পরে কমেন্ট করবেন। 2026 সালের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তত আমাদের মতো যারা সাধারণ ছোট ছোট সো কল্ড যদি বলতে হয় ইউটিউবার, তাদের উপরে আক্রমণ নেমে আসছে একের পর এক। শহর কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় কয়েকদিন আগে দেখেছেন বর্ধমানে একজন ছোট ইউটিউবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমাদের মতো ইউটিউবারদের অহেতুক নানা রকম ছুতোয় নাতায় তাদেরকে এফআইআর করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন পঙ্কজ বিশ্বাস, যিনি পলিটিক্যাল ডেইলির প্রতিষ্ঠাতা এবং সেখানকার চিফ এডিটর। একাধিক চ্যানেল রয়েছে পঙ্কজের। পঙ্কজ, তোমাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করে রাখছি। পঙ্কজ বিশ্বাসের পলিটিক্যাল ডেইলির বাইরে পলিটিক্যাল ডোজ বলে একটি ইউটিউব চ্যানেল আছে এবং একটি ওয়েব পোর্টাল আছে। পঙ্কজ যে ধরনের কাজ করে আপনারা দেখেছেন, পঙ্কজের সঙ্গে আগেও আমরা কথা বলেছি। এ রাজ্যের সরকারের যে বিভিন্ন দুর্নীতিমূলক যে ঘটনাগুলো বিভিন্ন জেলায়, শহর কলকাতায়, নবান্ন থেকে শুরু করে সমস্ত জায়গায়, সেই খবরগুলো তুমি করে থাকো। এবং এই খবর করতে গিয়ে তোমাকে একাধিকবার এফআইআরও খেতে হয়েছে, যেগুলো ভুয়া এফআইআর, ভুয়া অভিযোগে তোমাকে বিদ্ধ করা হয়েছে। সেগুলো তুমি গ্রেপ্তারও হয়েছো, মামলা লড়ছো। কয়েকদিন আগে আমরা খবর পেলাম যে তোমার বাড়িতে অ্যাটাক হয়েছে। ঘটনাটা কি? শনিবার ঘটনাটা ঘটেছে। তার আগে শুক্রবার আমার কাছে একটি ল্যান্ডলাইনে ফোন আসে। আমাকে বলা হয় থানায় গিয়ে দেখা করতে। আমি যখন জানতে চাই যে আমার বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ আছে, এবার থানা যখন ডাকছে তো বোঝাই যায় থানা তো আর মিষ্টি খেতে ডাকবে না, নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তবেই ডাকবে। তো আমি জানতে চাই যে আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে, আমাকে একটু অন্তত কাইন্ডলি জানান। আর আমরা জানি পুলিশ যদি তোলার হয় তাহলে এত ভালো সুযোগ দেয় না। তার মানে বুঝেছি যে সামথিং ইজ বিং কুকড আপ, কিন্তু এখনো পুরোপুরি রান্না হয়নি আর কি, যেটা আমরা খবরের ভাষায় বলি। মানে কিছু ফাঁদা হচ্ছে কিন্তু পুরোপুরি ফাঁদে হয়নি আর কি এখনো। তাই বললাম, যখন এত উপকার করেছেন, আমাকে ইন্টিমেট করে দিয়েছেন, তো এইটুকুন বলে দিন যে কি ধরনের কি আছে। তো আলটিমেটলি আমি জানতে পারি। তারপরে আমি আমার উকিলের সঙ্গে যোগাযোগ করি, যেহেতু আমার একাধিক জায়গায় আমার নামে অভিযোগ আছে। তো আমার দুজন আলাদা আলাদা লয়ার আছে, সবাইকে এই ব্যাপারটা জানাই। আমার যত লয়ার আমার মামলা বিভিন্ন জায়গায় লড়ছেন, তাদেরকে যে দেখো যে আমি কোনো অ্যাপিয়ার হয়নি। কারণ অনেক সময় হয় কি, পুরোনো মামলার ডেটগুলো স্কিপ হয়ে যায়, যেহেতু একাধিক মামলা। তো ডেট স্কিপ হয়ে গেলে সেখান থেকে সামন হতে পারে, ওয়ারেন্ট ইস্যু হতে পারে। বা ধরো আমার 2021-এর কয়েকটা মামলা আছে যেগুলো পার্টির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর কি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে। তো 25টা নামের মধ্যে আমার নামটাও জুড়ে দেওয়া হয়েছে। মানে আমি যেখানে বাস করি সেখানে যত পুরুষ মানুষ আছে যারা তৃণমূল করে না, সবার নাম জুড়ে দেওয়া হয়েছে। তো তো সেই সব মামলাগুলো মনেও নেই কবে আদৌ ডেট আছে না নেই, যোগাযোগ রাখা হয়নি। এটা আমার গাফিলতি, আমার এটা করা উচিত ছিল, কিন্তু যাই হোক যে কোনো কারণে হয়নি। আমি ভেবেছি হয়তো কোনো পুরনো মামলা সামান হতে পারে, ওয়ারেন্ট হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো এতবার ফোন এসেছিল যে আমি লাস্টে মানসিক, দেখো সবার টেনশন, একদমই আমরা তো মানুষ, আমাদেরও ভয় হয়, টেনশন হয়, আমাদেরও চিন্তা হয়। আমি আর লাস্টে সহ্য না করতে পেরে, বুঝতে না পেরে ফোন ভয়ে অফ করে দিয়েছি। দ্যাট ইজ আমার ভুল হোক বা সঠিক হোক, আমি এটা করেছি। তো তারপরে সকালবেলা আমি কলকাতার বাইরে একটা কাজে বেরোলাম। হোয়াটসঅ্যাপ অন ছিল কিন্তু ফোনটা বন্ধ ছিল। তো এইভাবে কখনো কখনো খুলছি, বন্ধ করছি, আবার যোগাযোগ করার জন্য করছি, দুশ্চিন্তায়। তখনও জানতে পারিনি, নানানভাবে জানার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম আমি যখন কলকাতার বাইরে, তখন সকালবেলায় আনুমানিক ওই ধরো গোটা ঘটনা 10টা থেকে 12টার মধ্যে, 11টা থেকে 12টার মধ্যে আমার বাড়িতে। তখন আমার ফোন সুইচ অফ, মানে যখন হচ্ছে তখন আমি কিন্তু জানি না যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। ফোন অন করার পর আমার এক দিদি আর কি, কাজিন দিদি আমাদের বাড়িতেই থাকেন। আগে আমাদের অনেকে জানে, তুমি তো জানোই, যে আমাদের আগে বিহারে পৈতৃক বাড়ি ছিল। যখন দেশ ভাগ হয় তারপর আমার দাদু বিহারে গিয়েছিলেন। তো দিদি ওই বাড়িতেই থাকতেন। তারপরে ওখান থেকে বাড়ি যখন বিক্রি হয়ে গেল, আমরা কলকাতায় শিফট করলাম, দিদিও চলে এলো। এখন আমাদের বাড়িতেই থাকে, কলকাতার বাড়িতে। তো ফোন অন করার পর বললেন, ফোনটা অফ রেখেছিলি কেন, এরকম বাড়িতে হামলা হয়েছে, বাড়ির কাজ ফাজ সব ভেঙে দিয়েছে, আমার গাছে ফল যেগুলো ছিল, বাতাবি লেবু, সেগুলোও চুরি করে নিয়ে চলে গেছে। তাই আমি বললাম কারা এসেছিল, তো বললো মুখ টুক তো ঢাকা ছিল, বা আমি তো চিনি না। 6জন পুরুষ মানুষ ছিল, সান্ডাগুন্ডা। তাদের মধ্যে বেশ কয়েকজন হিন্দি ভাষায় কথা বলছিল। তো তাদের মধ্যে মানে বেশ আর কি, তো আমি জিজ্ঞেস করলাম কি কি ছিল হাতে, তো বললো যে কাটারি, মানে লোহা কাটার যে হয়, ওই কাটার, ওটা দিয়ে গ্রিল কাটা হয়েছে, মানে ঘরে ঢোকার চেষ্টা হয়েছে।
দরজা ভেঙে দেওয়া হয়েছে, তালাগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর ঘরে যেরকম চারিদিকে জানলা মালনা থাকে ওইগুলো খোলার চেষ্টা হয়েছে, কোনোটাতে বাড়ি দিয়েছে। তারপরে আমি যে রুমে কাজ করি আর কি, মানে পলিটিক্যাল ডেইলি যে কাজকর্ম যে রুমে হয়, যেটাকে অফিস বানিয়েছি সেট আপটা, ওই পুরো কাজ টাজ একদম ভেঙে দেওয়া হয়েছে। সোফার মধ্যে কাজ করে সোফা নষ্ট হয়ে গেছে, এই আর কি। না মানে আমি একদম শুরু করলাম, তুমি হুম শুনলে যে যত ভোট এগিয়ে আসছে হুম। এই ধরনের ঘটনা আরো বাড়ছে। পারছিল। তো যদিও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এরা, কিন্তু হ্যাঁ সশস্ত্র হামলা। হ্যাঁ। আহ, মানে কোনো কারণে তুমি সৌভাগ্যবশত ছিলে না ওই সময়, তোমার স্ত্রী একদম পুত্র একদম। কেউ ছিল না, পরিবারের অন্য কেউ ছিলেন না, থাকলে তো আরো বড়। থাকলে তো মানে দরজা যদি ভেঙে দিত তাহলে সেক্ষেত্রে তো বাড়ি লুটপাট হতো। এবার প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু থাকে, যতই তুমি বিত্তবান হও বা না হও, বাড়িতে তো জিনিসপত্র থাকে, সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় তো সেগুলো তো একটা বড় ধরনের ক্ষতি। প্লাস আতঙ্কের রেস তো এখন আমার কাটছে না। তারপরে বুঝতে পারছি না তো যে অ্যাকচুয়ালি কি ঘটনাগুলো ঘটানোর, মানে এটা আগাম আভাস দেওয়া হলো যে তুমি শুধরে যাও, তুমি চ্যানেল করো না, তুমি কি, আমি বুঝতে পারছি না, মানে ভয়ঙ্কর রকমের। এবং নানান ধরনের আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সাংবাদিকতা, তো তোমারও দেখবে অনেক রকম কমেন্ট আসে যে অমুক করে দেবো তমুক করে একদম। দেবো, এরকম তো কমেন্ট আসতেই থাকে। কিন্তু সেটা লাইট থেকে সিরিয়াস পর্যায়ে চলে গেলে সেটা তো ভয়ঙ্কর মুশকিল। আর 2021 সালে তখন আমরা মানে সাংবাদিকতা ছেড়ে দিয়েছি, তার তখনও সেই সময় নানা রকমভাবে ডিস্টার্ব করা হয়েছে। তো তারপরে আবার যখন কাম ব্যাক করলাম, পোর্টালে কাজ শুরু করলাম, তখন আমি একটি মানে এখন যেরকম আমার স্বাধীন পোর্টাল, সেরকমই একটি পোর্টালে কাজ করতাম। সেটাও সরকার বিরোধী খবর সেখানে বেশি হতো, এডিটোরিয়াল পলিসি তাই ছিল। এবার এডিটোরিয়াল পলিসি তো আমি সেখানে কর্মী হিসেবে চেঞ্জ করতে পারবো না। তো সেখানে একটা খবর করেছিলাম, তুমি জানো, ইলেকট্রন থানায় মামলা হয়। মামলা ডিটেলসে আমি যাচ্ছি না, যেহেতু তদন্তের আওতায় এখনো রয়েছে, এখনো ওর রায়টা বেরোয়নি। কিন্তু ঘটনাটা ঘটেছিল, মূর্তি ভাঙচুর হয়েছিল, পুলিশে মামলা হয়েছিল, মূর্তি ভাঙার অভিযোগে পুলিশ গ্রেপ্তারও করেছিল, তার বিরুদ্ধেও নানান ধারা পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। সেই খবরটা করাতে আমিও অ্যারেস্ট হই। আচ্ছা আমি মানে বলছি, খবরটা যদি ভুয়ো হতো তাহলে পুলিশ কাউকে গ্রেফতার করতো না। যদি কিছুই না ঘটে তাহলে পুলিশ ওকে গ্রেফতার করতো না, কিছুই করতো না। প্লাস আমাকে কোথাও চার্জশিট তো পুলিশ জমা করেছে, সেখানেও কোথাও এটা বলা নেই যে আমি যে খবরটা করেছি সেটা ভুল করেছি। ভুল খবর। কি আমাকে ধারা দেওয়া হলো, আমার খবরের জন্য সাম্প্রদায়িক উত্তেজনা হতে পারতো। এখন হতে পারতো তো অনেক কিছু হতে পারে, হতে পারে তুমি আমাকে এখন ঘুষি মারলে, হতে পারে। তো সেটা কিন্তু ভেবে তুমি আমাকে সেটা পাল্টা ভেবে আমি মারবে? কি তাই পাল্টা মারতে পারো? হতে পারে, হতে পারে এখান থেকে আমি রাস্তায় যাচ্ছি, আমি মারা গেলাম, কেউ আমাকে রান্নাঘর করে দিল, সেই তুমি ভয়কে আমি রাস্তায় কি ঘরে বেরোবো বেরোবো না? না? একদমই। হতে তো অনেক কিছুই হতে আচ্ছা পারে। তোমার বাড়িতে, তোমার অফিস যে ভাঙচুর, এই মুহূর্তে যে ছবি আমরা হুম অবশ্যই দেখাবো, আমাদের হুম কথোপকথনের মাঝখানে ওই ভাঙচুরের ছবি আমরা হুম দেখাতে থাকবো, হুম। দর্শকরা আপনারা দেখছেন নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই ঘটনা, এটা কি তুমি কোনো রকমের আইনি সাহায্য চেয়েছো বা কোনো কমপ্লেন করেছো? শনিবার যেহেতু ঘটনাটা ঘটে, এবার শনিবার ঘটার পর তো যেহেতু ওটা আমার ব্যক্তিগত তো বাড়ি না, আমার বাবার তৈরি করা বাড়ি আর কি। তো সেহেতু বাবাকে বিষয়টা জানাতে হয়, আমি বাবাকে বিষয়টা জানাই। বাবাও বললেন, বাবারও লয়ার আছেন, বাবাও লয়ারের সাথে কথা বললেন, আমি আমার লয়ারের সাথে কথা বলি। এটাতে একটা সময় লাগে, এটা করতে করতে শনিবার পেরিয়ে যায়। তারপরে আমি লয়াররা বললেন যে যেহেতু তোমার প্রিভিয়াস হিস্ট্রি আছে, তোমাকে বিভিন্ন রকম মামলায় করা হয়েছে, তুমি এক কাজ করো, তুমি পাল্টা কেসের মাধ্যমেই যাও। কারণ পুলিশ কতটা সহযোগিতা করবে, আমি পুলিশের উপর আস্থা ছিল, আমি বলছি না পুলিশের সবাই খারাপ হয় এমনটা নয়। বা যখন আমাকে গ্রেফতার করা হয় তারপরেও পুলিশ যে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেনি, অনেক কথা বলা যায় না, বাট পুলিশ আমাকে সাহায্য করেছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু পুলিশে যেমন সাহায্য করার লোক থাকে, তেমন ক্ষতি করারও লোক থাকে। তো সব ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম যে কোর্ট মনিটর তদন্ত হোক, যে কোর্ট মনিটর তদন্ত হলে পুলিশও সঠিকভাবে তদন্ত করতে বাধ্য হবে। তারপরে আমি আইনি সাহায্যের জন্য কোর্টে গেছি, কোর্টে এখন বিষয়টা আছে, কোর্ট এবার দর্শকরা তদন্ত করে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। আপনারা শুনলেন, আমরা কিন্তু একবারও বলছি না যে শাসক দলেরই আশ্রিত দুষ্কৃতী, কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে, আপনারাই ভাববেন বিষয়টা, এত যে সাহস কারা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? যে রাজ্যে কাউন্সিলর থেকে, বিধায়ক থেকে, সাংসদ থেকে একদম নবান্নের 14 তলা পর্যন্ত যে নিরঙ্কুশ ক্ষমতা যে দলের, তারা বাইরে, তাদের বাইরে আর এ রাজ্যের কোনো মহল্লায় কেউ আমার মনে হয় একটা প্রদীপ জ্বালতেও সাহস পায় না, একটা গাছের পাতাও নড়ে না। তো সরাসরি আমরা অভিযোগ করছি না, আমরা কিন্তু করবো না যে
যেহেতু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, আর যারা এসেছিলেন তারাও বা এসেছিল, তাদেরকে আপনি করে বলার কোনো দরকার নেই। যারা এসেছিল তারা তো কোনো চিঠি বা তারা কোনো হুমকি যে স্লোগান এই রঘু ধরনের, ডাকাতের মতো জানিয়ে আসেনি যে অমুক দিন আসবো, তুমি থেকো কিন্তু বাড়িতে। তাহলে তো আমরা তাহলে ক্যামেরা ভালো নিয়ে হতো। ওখানে হ্যাঁ, থাকতাম। থাকতাম। আমরা ক্যামেরা নিয়ে থাকতাম, তাদের বক্তব্য নিশ্চয়ই নিতাম যে ভাই, হ্যাঁ, যে বলো তোমার কেন কি? এসছো, কাকে মারতে চাও, এবং ছবি হ্যাঁ, তুলছি বলে যদি মারতে চাও তাহলে মারতে বলো, পারো। অসুবিধা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মতো মানে আহ, কিছুটা আমরা কি বোকামি করছি কিনা জানি না, আমাদের সিসি ক্যামেরা ছিল না মানে। মানে বোকামির ব্যাপার না, মানে দেখো সিসিটিভি লাগানোর জন্য তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার আছে। অবশ্যই। আর 4 মাস হয়েছে, দর্শকদের ভালোবাসায় চ্যানেলটা একটা ভালো জায়গায় এসছে, কিন্তু 4 মাস হয়েছে। 4 মাসে তো মানে এতটা আমি বিত্তবান হয়ে যাইনি যে বাড়িতে অনেক কিছু করে ফেলবো, তাই না? তো যেখানে আমি কাজ করি সেটা এখনো আমি এয়ার কন্ডিশন করতে পারি না। আমাকে এরকম ফ্যান চালিয়ে, তো তুমি আমি একই রকম মানে একদম। আছি, সাবস্ক্রাইবারের 10,000, 15,000, 20,000 হেরফের হতে পারে, বাট তুমিও যেভাবে করো আমিও সেভাবে করি, পাখা চালিয়ে কাজ করি। এসি এখনো যেখানে কাজ করি, আমার একটা ঘরে এসি আছে, কিন্তু লিভিং রুমে তো কাজ করা যায় না, কাজের ওয়ার্ক প্লেস আলাদা থাকে আর কি। তো সেখানে এসি লাগাতে পারিনি। কর্মীদের যা আমার এখন সরাসরি টাকা দিতে হয় এরকম 3-4 জন আছে, তো তাদেরকে যে বেতন দেওয়া উচিত, মার্কেট যে স্ট্যান্ডার্ড আছে, সেটাও দিতে পারিনি, ফ্যাক্ট, একদম জেনুইন। সেটা জেনেই তারা আমার কাছে কাজ করেছে যে যেদিন যেভাবে চ্যানেল ফ্লারিশ করবে সেভাবে সেদিন তাদের বেতনটাও বাড়বে। তো অনেক প্রতিকূলতার মাধ্যমেই আমাকে কাজ করতে হয়। তুমিও একজনকে রেখেছো, তোমাকেও কিভাবে সেই টাকাটা অ্যারেঞ্জ করতে হয় তুমিও সেটা একদম। জানো। যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপারগুলো থাকে, তো এইভাবেই জীবনটা তো এইভাবেই চলে। তো আগে সেইগুলো পূরণ করে তারপরে তো মানুষ সিসিটিভির কথা ভাবে, কিন্তু এখন যা দেখছি সিসিটিভিটা আগে লাগাতে হবে, আর এসির যে বুঝবে কি সিসিটিভিটা করে বলো তো, মানে জরুরি আর কি। মানে এইভাবে একটা প্রকাশ্যে একটা শহুরে এলাকা না, সেখানে। মামলা দেখো, মামলা হয়েছে, মামলার জন্য আমরা মেন্টালি রেডি থাকি যে মামলা হলে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কমব্যাট করতে হবে। মামলা খেতে 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 আসলে যেটার সাথে তুমি যে পিচে খেলবে, ধরো খবর করতে করতে আমরা এখন ক্যামেরার সামনে ফ্লুয়েন্স হয়ে গেছি, স্বচ্ছন্দ, হ্যাঁ। কিন্তু যেদিন প্রথম সাংবাদিকতায় এসেছিলাম সেদিন কি আমরা ক্যামেরার সামনে এত কথা বলতে না, পারতাম? না। আসতো না। তো কাজ করতে 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 মানুষ একটা জিনিসে পারদর্শী হয়। তো মামলা খেতে খেতে মামলা সহ্য কিভাবে করতে হয় সেটাই পারদর্শী হয়েছে, কিন্তু কিন্তু এই ভাঙচুরে আমি ধরনের অ্যাটাক, পারদর্শী নই আর হ্যাঁ, কি। হ্যাঁ। ভাঙচুরে মার খেয়েছি সাংবাদিকতা করতে গিয়ে। সল্ট লেকে আমার খুব ভালো মনে আছে, সল্ট লেকে নির্বাচন হচ্ছিল, মানে ওই পুরসভার যে নির্বাচন হয়, কর্পোরেশনের ইলেকশন, আমাদের 22 জনকে ফেলে পিটিয়েছিল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, এবং আমি নাম নিচ্ছি না, কিন্তু সবাই সেই সময় দেখেছিল। এখন তিনি রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, আমাদের এলাকাতেই থাকেন তিনি। তার সামনেই আমাদেরকে মারধর করা, বললাম যে দাদা তোমার সাথে এত ভালো সম্পর্ক, উনি আবার একটা বড় পুজো করেন, তার পুজো আমাদের এলাকাতেই হয়। তাকে বললাম তোমার এত বড় পুজো হয়, প্রত্যেকবার তোমাদের পুজোর কভারেজ করি, তুমি মিষ্টি খাওয়াও, তোমার সাথে এত ভালো সম্পর্ক, গেলে থামস আপ খাওয়াও, যেরকম নেতাদের সাথে আমাদের সম্পর্ক হয়, এটা জনগণের কাছে লুকোনোর কিছু নেই। তো তো এত কিছু হয়, সেদিন তিনি আমাদের চিনলেনই না। হ্যাঁ, দুমদাম মেলোপাথারি কিলচড় ঘুষি, তো ঘুষি মার খাওয়ার অভ্যাস আছে খবর করতে গিয়ে, কিন্তু হঠাৎ করে কিছু হয়ে যাবে এই অভ্যাসটা এখনো জন্মায়নি। যাই হোক, এটার জন্য প্রস্তুত মানে থাকতে হবে। অনুপস্থিতিতে, মানে আপনারা দর্শকরা এতদিন যা শুনেছেন দেখেছেন, যে কাউকে টার্গেট করে, ধরুন আমি আছি, আমার বাড়িতে হামলা হলো, আমাকে 2-4টে কিল, চড় ঘুষি লাথি মেরে গেল, একটু রক্ত বেরোলো, এই পর্যন্ত আমরা মোটামুটি জানি। তুমি নেই এটা জেনেই সম্ভবত সেটা বুঝতে পারছি, দুষ্কৃতীরা। তার কারণ হচ্ছে যে সেদিন মানে আমার অফিসে আর কি, মানে ওটা আমার বাড়ি কাম অফিস আর কি। তো সেদিনকে ওটা অফিস টাইমই ছিল, কিন্তু যেহেতু আগের দিন রাতে একটা ঘটনা ঘটে গেছে, তাই ফোনটা যেহেতু সুইচ অফ ছিল, কেউ আমাকে পায়নি। আমার যারা সহকর্মী যারা আছে, আমার চ্যানেলে যারা কাজ করে, যারা রিপোর্টার আছে, ক্যামেরা পার্সন আছে, ইন্টার্ন আছে, তো তারা কেউ যেহেতু আমাকে ফোনে পায়নি, তারা আর অফিসে আসেনি। হ্যাঁ, তো অফিসে আসলে হয়তো একটা অন্যরকম পরিস্থিতি হতে পারতো। তার মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে, আমার কাছে ইন্টার্ন ছেলেরাও কাজ করে, রিপোর্টার ছেলে আছে, মেয়ে আছে, ক্যামেরা পার্সন আছে। তো তারাও হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতো, কিন্তু কোনো কারণে ভগবানের অশেষ আর কি বলবো কৃপা এটা, যে তারাও আমাকে ফোনে পায়নি, অফিসে আর আসেনি। কারণ তারা জেনে শুনে ওইভাবেই আসে আর কি, তাদের এক একজনের এক এক রকম টাইমিং আছে। তো কেউ ধরো একটা আলাদা অ্যাসাইনমেন্টে যায়, কেউ কোনো অনেক সময় অফিসে আসতেও হয় না, এগুলো আজকে অফিসে আসতে হবে না, মানে এটা কি দুপুরবেলা নাগাদ, মানে দিনের হ্যাঁ, বেলাতেই? 11টা থেকে 12টা, সকালবেলা আর কি, মানে সকালই বলবো আর কি, মানে দুপুরের আগে 11টা থেকে 12টা। মানে এমন না যে নিশুতি রাত সবাই না, ঘুমিয়ে না, না, গেছে, না, ওইসব ব্যাপার না, না, একদম না। দিনের আলোয়, দিনে ডাকাতি বলতে কারা, যা হ্যাঁ, বোঝায়। হ্যাঁ, কারা এসেছিল পাড়া প্রতিবেশী দেখেছে, সবাই দেখেছে তারা।
কেউ কেউ মুখ ঢাকা ছিল, কেউ কেউ মুখ খোলাও ছিল, যাদের তাদের মুখে এবং শুনলাম পঙ্কজ আমার একটা পয়েন্ট মনে হচ্ছে যে এই যে দুষ্কৃতীরা এসেছিল তারা রাস্তাঘাটও চেনে, ভালোই জানি। রাস্তাঘাট চেনে এবং সময়টা চেনা অচেনা, দেখো চেনা অচেনা, আমি যে জায়গায় থাকি এটা জনবহুল জায়গা, দুর্গানগর স্টেশনের কাছে, আর চওড়া রাস্তা, চওড়া এই জায়গাটা রেকি করারও প্রয়োজন নেই, সবাই চেনে আর কি। জায়গাটা একটা জনবহুল জায়গা, ফলে ভালো করে চেনা তাদের আছে বলেই তো এসেছে আর কি। আর খুব সহজ সরল রাস্তা। আমি না মানে আমরা খুব সহজভাবে কথা বলছি, পঙ্কজ তো হাসি মুখে কথা বলছে, আমার মুখের হাসি উধাও হয়ে গেছে, কারণ আমার এফআইআর হয়েছে এই কয়েক মাসের মধ্যে, কিন্তু এখনো তো হামলা হয়নি। আমার তোমারও যেমন পরিবার আছে, আমাদের সবারই পরিবার, আমার নিজেরও পরিবার আছে। আমি ভয় পাচ্ছি কতটা, আর কতটা আশঙ্কিত, কতটা চিন্তান্বিত যে আমাদের তো বেরোতে হয়, মানে বিভিন্ন জায়গায় আমরা বিধানসভা যাই, নবান্নে যাই, বিকাশ ভবন যাই, বা রাস্তায় বা যে কোনো ইনসিডেন্টে যাই। তো এরকম ঘটনা কি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে? এক্ষেত্রে দেখো আমি একটা কথা বলবো তোমাকে, সেটা হচ্ছে যে একটা বলে না গোয়েন্দা রিপোর্ট, তো সেই মাঝে মধ্যে ভালো খবর মন্দ খবর পুলিশের মধ্যে অনেকে তো দেয়, তাদের মধ্যে একটা তোমারও কানে গেছে, আমারও কানে এসেছে, যে পুজোর পর কিন্তু আক্রমণ বাড়বে, মানে ইলেকশনটা যত কাছে আসবে ততদিন কিন্তু খবর আছে, সাংবাদিকদের খবর আছে, আমরা যারা খবর করি তাদের একটা খবর আছে। আমাদের মানে রাস্তা তুমি যদি প্যাটার্ন দেখো, আগে প্যাটার্নটা বলে নি, শেষ করে নি, তুমি যদি প্যাটার্নটা দেখো 2021-এর পর অনেকেই আক্রান্ত হলেন, যা হলেন পলিটিক্যালি হলেন, সাংবাদিকদের যা হলো, অনেকে তার পলিসি চেঞ্জ করতে, চ্যানেলগুলোর পলিসি চেঞ্জ করতে হয়েছে, বড় বড় চ্যানেল, সেটা মানে ব্যাখ্যা করতে গেলে অহেতুক সময় নষ্ট হবে, সবাই আমরা সেটা জানি, মানে সবাইকে দমে চলতে হলো। তারপর কিন্তু একটা ঠান্ডা পরিবেশ ছিল, মানে ঠান্ডা পরিবেশ ইন দ্য সেন্স বলছি, ফলস মোকদ্দমা, ধরো কয়েকটা খুব বড় বড় ঘটনা, যেমন ধরো আমি যে খবরটা করেছিলাম ওটা যেহেতু সবার আগে আমি করেছি, বা ওই খবরে অনেক পরে হাত দিয়েছে লোকে, মানে ওই খবরের গোটা দায়টা আমার ঘাড়ে যেহেতু এসে, তাই আমি অ্যারেস্ট হয়েছি। ওটাই যদি আমরা 10 জন করতাম তাহলে কিন্তু কিছু হতো না, উইচ ইজ ফ্যাক্ট। তো কিন্তু দীর্ঘদিন এটা বন্ধ ছিল। তারপরে তুমি দেখো 2024-এর পর কিন্তু মামলার বহর বাড়ছে, তাই না? আমার ঘটনাটাও গত বছরের ঘটনা, পুজোর পর সময়কার ঘটনা, মানে ইলেকশন যত কাছে আসছে তত মামলার বহর বাড়ছে। শুধু আমরা যারা ধরো আমাদের দর্শক সংখ্যা যাদের তুলনামূলক কম, তাদের তুলনায় দর্শক সংখ্যা যাদের বেশি আছে আমাদের, তাদের দেখো তারাও কিন্তু বিধানসভা থেকে কারো কাছে চিঠি যাচ্ছে, কারো কাছে পুলিশের সামান যাচ্ছে, কারো কাছে পুরনো মামলার আসছে, কারো কাছে পুলিশ বাড়িতে এসে নোটিশ ধরাতে চাইছে না, বলছে দরজা খোলে, এরকম বিভিন্ন বিভিন্ন অভিযোগ আসছে। সাংবাদিকরা জেলায় জেলায় ওই চ্যানেলের এই শুদ্ধ সত্য যে চ্যানেলটা চলে, শুদ্ধশীল আমার সঙ্গে ওর বাড়িতে নাকি অ্যাটাক হয়েছিল, বলছি তো, শুদ্ধদার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, প্রিয় বন্ধু মিডিয়া, হ্যাঁ, তার 10 লাখের কাছাকাছি, 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার, অনেক বেশি দর্শক সংখ্যা, তার অনেক আগে থেকে ইউটিউবে আমাদের থেকে অনেক আগে থেকে কাজ করছেন তিনি। তো সেটাই তো বলছি যে না বাদ নেই, কিন্তু দেখো বঙ্গ টিভি রোজিনা অনেকগুলো কেস খেয়ে আছে, শফিকুল আরামবাগ টিভির অনেকগুলো কেস খেয়ে আছে, আমার থেকেও বেশি দিন জেলে খেটেছে। তো আমি একদিনেই বেরিয়ে এসেছিলাম, 3 মাস মনে হয়, অনেকদিন বেচারা জেলে ছিল, মানে কিছু বলার নেই। যা চলছে এতে মানে কি বলবো, আতঙ্ক, চিন্তা। আর দেখো আমরা যারা সাংবাদিক, আমরা যারা খবর করে খাই, আমরা তো আর অন্য কিছু জানিও না যে অন্য কিছু করবো। কালকে থেকে আমার হাতে যদি কেউ একটা বলে তোমাকে সেনাবাহিনীর চাকরি দিচ্ছি, ফিজিক্যাল সেফটি পারবো না। কেউ যদি বলে কালকে চাষ করে, আমি তো ড্রাইভিংও জানি না, আমি তো মাঝে ভাবছিলাম পঙ্কজ যে ধরো ওলা উবের চালাই যারা, অনেক ভালো ইনকাম তাদের, সেটাও পারবো না। তুমি লাইসেন্স আস্তে আস্তে 6 মাস লাগবে, লাইসেন্স পাওয়ার পর আবার 1 বছর চালিয়ে তারপর কমার্শিয়াল লাইসেন্স পাবে, মানে তুমি অন্য কিছু করতেও পারবে না। এক অসম পরিস্থিতি আমাদের জন্য। আচ্ছা আমি একটা জিনিস তোমার কাছে একটু জানতে চাইছি, আমার খুব কিউরিওসিটি আছে এটা। এই যে ধরো শ্রীলঙ্কা 2022, 2024-এ বাংলাদেশ, 2025-এ নেপাল, যেভাবে করাপ্টেড পাবলিকদের, মানে পাবলিক না, করাপ্টেড নেতা যারা রাজনীতিবিদ, তাদেরকে যেভাবে তাড়া করলো, আমি তো নেপালের একটা ভিডিওতে দেখলাম একজন মন্ত্রীকে লাথি মেরে ফেলে দিচ্ছে, আবার নিচে গর্তে পড়ে গেলেন, নদীতে তাড়া করছে, নদীতে ফেলে দিয়ে মারছে। আচ্ছা একটু ভয় করে না পশ্চিমবঙ্গের এই যে যারা নেতা, করাপ্টেড যারা নেতা, যারা কাউকে অ্যারেস্ট করিয়ে দেবো, এর চাকরি খেয়ে নেবো, ওকে নতুন করে চাকরিতে বসিয়ে দেবো, এই অপদার্থকে রাজা করে দেবো, রাজাকে ফকির করে দেবো, এই যে হাতে মাথা কাটা, তাদের একটু ভয় করে না যে আমার হালও এরকম হতে পারে? এই প্রশ্নটা না আমার মনে অনেকদিন ধরে চলছিল,
ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, মানে খুব সময়োপযোগী প্রশ্ন দর্শকদের। মানে আমি সব মিলিয়ে বলছি, তোমার বাড়িতে অ্যাটাক হ্যাঁ এর সঙ্গে রিলেটেড, হ্যাঁ, আমি কেউ না কেউ তো করিয়েছে। করিয়েছে। কেন ভয় করো না সেটা বলবো, শুনতে চাও? ভয় করো না এই কারণে, এরা যারা নেতারা, এরা সারাক্ষণ নেতাদের মধ্যে, নেতা হোক বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সারাক্ষণ মনের মধ্যে না অনেক কিছু চলে। এরা বুঝে গেছে যে বাঙালি জাতি, আমি বাঙালি হিন্দুদের কথা বলছি, বাঙালিদের মধ্যে অনেকে বাঙালি শিখ আছে, বাঙালি মুসলিম হতে পারে, বাঙালি অনেক কিছু বৌদ্ধ হতে পারে, বাঙালি জৈন বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে। আর বাঙালি হিন্দুদের কথা বলছি, তুমি দেখো যারা নোয়াখালীতে মার খাওয়ার পরও পালিয়ে এলো, বাঙালি হিন্দুরা একটা পলাতক জাতিতে পরিণত হয়েছে। এর জন্য এদের ভয় করে, এরা জানে এরা মার খাবে। এরা পূর্ববঙ্গ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এসে, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বিহারে চলে যাবে, বিহার থেকে লাটকে নেপালে চলে যাবে, নেপাল থেকে লন্ডনে চলে যাবে, কিন্তু প্রতিবাদ করবে। তুমি দেখো একটা অভয়ার প্রতিবাদ হলো, সেটাকেও কিভাবে কি সুন্দর করে ম্যানেজ করে দেওয়া হয়। একদমই। শাসক, যে কোনো শাসক, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সিপিএম এরকম অনেক খবর হাওয়া করে দিয়েছে। তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না যে মানুষ জানতে পারবে। ওই সাই বাড়ি বলো, কত 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 আমারও না নেপালের ঘটনার পরে না আমার এটাই মনে হচ্ছিল যে এই এই যে গত বছর 14 আগস্টে রাত্রে আমার স্ত্রী বেরিয়েছিল, আমার মেয়ে 10 বছর বয়স, সেও রাস্তায় মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিল। তো এত বড়, আমি ভাবলাম যে গেল, ওই 14 আগস্টে আমার মনে হচ্ছিল গেল। কিন্তু এই তুমি যেটা বললে যে কোনো ধান্দাবাজ তারা কি ওই ফিশ ফ্রাইটা খেয়ে নিল, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল নবান্নে গিয়ে আর কালীঘাটে গিয়ে, ব্যাস এত বড় সেন্টিমেন্ট, এত আবেগ। ওই সেন্টিমেন্টটা কাজে লেগে যেত যদি একটা গোষ্ঠী যদি এটাকে ডাইভার্ট না করে দিত। তার কারণ হচ্ছে এইটা আন্দোলনটা খুব ভালোভাবে চলছিল, যতক্ষণ জনগণের আন্দোলন ছিল বা জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছিল, খুব ভালো চলছিল। কিন্তু যেই মুহূর্তে ওই ডাক্তাররা ওই হঠাৎ করে খাবো না বলে সিদ্ধান্ত নিল, ওই খাবো নাটাতে ওরা গোল খেয়ে গেছে। খাবো না বলে বসে পড়লো, তারপর জল খাচ্ছিল, যাই খাচ্ছিল, অমুক করছিল, তমুক করছিল সব। কিন্তু তুমি একটা অনশন আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম একটা ঢপের অনশন আন্দোলন করেছেন। সেই অনশন আন্দোলন কিভাবে হয়েছে কুণাল ঘোষ সব থেকে ভালো জানেন, আমি আর বলছি না সেটা। কিন্তু সেই আন্দোলনটা যিনি করেছেন তিনি জানেন যে না খাওয়ার জ্বালা কি। তো মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের জন্য হলে, দুদিনের জন্য হলে তো না খেয়েছিলেন, পেটের জ্বালাটা ওরা বলেন। বা আমাদের ছোটবেলাতেও আমরা যারা ছবি তুলতে হবে, তো ছবিতে তো দেখাতে হবে, হ্যাঁ, না খাওয়া মুখটা একটা ছবি, উস্কো উস্কো চুল রাখতে হবে। তো যে 3-4 দিন খাবে না, সে না খাওয়ার জ্বালাটা জানে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমরণ অনশনের জ্বালাটা কি। ওরা যেই মুহূর্তে আমরণ অনশনে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই জিতে গেছেন। সেদিনই উনি বলেন ব্যাস এবার তো আমার কদিন আর না খেয়ে থাকবা বাবা, আমিও 28 দিনের অনশন করে জ্বালাটা বুঝেছিলাম। যাই হোক, সেই একটা ইতিহাস আলাদা, ওটা বলতে গেলে বিতর্ক হবে। আর একটা হয়তো মামলা এক্সট্রা খেয়ে যাবো আমি এই মুহূর্তে এক্সট্রা মামলা খেতে চাইছি না, তার জন্য 26 অনেক সময় আছে, তখন দেখা যাবে। ইলেকশন কমিশনের টাইমে পুলিশের অনেক রকম ডাইভার্ট থাকে, এখন তো পুলিশের সব চোখ আমাদের দিকে, তখন পুলিশের অনেক দিকে চোখ থাকবে। এই যে কথোপকথন, এটা তো প্রত্যেকটা বর্ণ কাটাছেড়া হবে। আপনারা যারা দেখছেন, আপনারা যদি স্কিপ করে করেও দেখেন, পুলিশ কিন্তু স্কিপ করবে না, তারা প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবে এবং আবার সমান আসবে। তো এটা চলতেই থাকবে, তার মাঝেও আমাদের পেটের জন্য কাজ করতে, এবং শুধু পেটের পাশাপাশি কিছুটা বিবেকের তাগিদে বলতে পারেন যে আমরা থামছি না। না, সমস্যাটা কি বলতো, তোমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছে, তোমার আন্ডারে অনেকে কাজ করে, একদমই আমার আন্ডারেও অনেকে কাজ করে। এবার তাদের অনেক কিছু তো নির্ভর করে এই চ্যানেলের উপরে, তাই না? এই চ্যানেলের উপরে শুধু আমি একা নই, আমার পরিবার, আমার এবং আরো বৃহত্তর পরিবার এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত, যারা ক্যামেরা পার্সন আছে, যারা এসইও করে, যারা ভিডিওটা এডিট করে, যে ছেলেরা রোদে জলে, এখন তোমার সাথে যেমন আমি গল্প করছি, আমি এডিটর বলে হয়তো ফাঁকি মারার জায়গা থেকে, যেহেতু আমি ওনার, তোমার সাথে গল্প করছি, কিন্তু এই মুহূর্তে 4 জন কিন্তু গল্প করছে না, তারা বিভিন্ন জায়গায় খবর করছে, তাদেরও ভবিষ্যতে চ্যানেলের সাথে জড়িয়ে আছে। সমস্যাটা ওই জায়গায়। একদমই। আমি এর পাশাপাশি আর একটু অ্যাড করতে চাই। ধরো আমরা যে ভিডিও তৈরি করি, মানে অ্যান্সিলিয়ারি হিসেবে, ধরো ওয়াইফাই যে ছেলেটা আমাদের কানেকশন দিয়েছে, তারও তো একটা কিছু কমিশন পায় অবশ্যই। যে ছেলেটা থেকে আমরা লাইট নিয়েছি, বা আরো টুকটাক যা লাগে, মানে চেয়ার, টেবিল, বেঞ্চ, ফার্নিচার, সমস্ত কিছু কোনো না কোনো দোকান থেকে আমরা কিনছি, তারাও তো জড়িত, মানে অনেক সবাই জড়িত। তো ফলে একটা চ্যানেলের পেছনে কিন্তু একটা অনেক দর্শকরাও জড়িত, দর্শকদেরও অনেক আবেগ থাকে, ভালোবাসা থাকে। আমি দর্শকদের নাম নিয়ে পাচ্ছি না, তোমার চ্যানেল, আমার চ্যানেল,
বলে কথা নয়। মানে যারা এমনকি তুমিও দেখেছো ইউটিউব স্টুডিওতে গিয়ে কিছু আমাদের কমন দর্শক আছে, তোমার একদম চ্যানেল থেকে আমার একদম চ্যানেল দেখে। তো আমি আপামর দর্শকের কথা বলছি, তাদেরও তো একটা এক্সপেকটেশন আছে, তারাও তো তাদের মনের যে খিদেটা, আমরা যেমন পেটের দায়ে করছি, তারা কিন্তু মনের দায়ে কিন্তু আমাদের চ্যানেলটা দেখেন, তোমার আমার উভয়ের কথা বলছি। তো তাদের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে, যে তারা যেটা শুনতে চাইছেন, যেটা সত্যি শুনতে চাইছেন বলে তিনি শুনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে উড়ে 7 সমুদ্র পার করে নিয়েছেন, মোদিজি দৌড়ে গিয়ে ইংলিশ চ্যানেল পার করেছেন, এরকম মানে এই খবর নয় আর কি। এই খবরও অনেকে করতে চায়, হ্যাঁ, অনেকে চায়, আমরা চাই না। আমরা চাই যেটা সত্যি। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, হ্যাঁ ভালো কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজ করেছেন, হ্যাঁ খারাপ কাজ করেছেন। মোদি ভালো করেছেন, হ্যাঁ করেছেন। মোদি খারাপ করতে পারেন, মানুষ ভুল হতে পারে। তা আমরা আলোচনা সমালোচনা আমরা উভয়ই করেছি। আমি নিজে আমার চ্যানেল, আমি সাংবাদিকতা যখন শিখেছিলাম, আমি বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে পাস আউট, জার্নালিজম অনার্স। মানে অন্য কারোর মতন না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট নই। কার কথা বলছি তুমি বুঝতে পারছো। তিনি বলেন ভালো, অসুবিধা নেই, কিন্তু অনেকে তো আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে ইয়ে করেছে, তা আমি সেরকম নই, তুমিও নও। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন জার্নালিজম পড়তাম তখন আমাদের বস্তুনিষ্ঠতা শেখানো হতো, অবজেক্টিভিটি মানে পলিসি নয়, মানে খবরটাকে তুমি সত্যি দেখাবে। তোমার পলিসি হতে পারে যে তুমি পলিসিতে কারো পক্ষে বললে বিপক্ষে বললে, কিন্তু অবজেক্টিভিটি যেটা ঘটেনি সেটা বলতে পারবে না, যা ঘটেছে সেটা বলতে হবে, সেটাকে তুমি তোমার মতন ব্যাখ্যা করতে হবে। তো আমরা ওই অবজেক্টিভিটি বস্তুনিষ্ঠতা শিখে এসেছি, সেই বস্তুনিষ্ঠতা আজও বাদ দিতে পারি না। মোদিজির অনেক কাজ ভুল মনে হচ্ছে, আমি বলেছি যে এটা সরকারের করা উচিত নয়, বা এটা থেকে করা উচিত নয়, বা মোদিজির যারা ভোট ব্যাংক আছেন, যারা মোদিজিকে যেটা ভেবে ভোট দেন, সেই ভোট ব্যাংককে উনি খুশি করতে পারেনি, সে কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজ যেগুলো আমি আমি আমার অনেক ভিডিওতে অনেকে আমাকে আপত্তি করেছেন, তারপরে আমি অনেক ভিডিওতে বলি, আগামী ভিডিওতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সটা খুব ভালো বোঝেন। যদি ভারতবর্ষে এই মুহূর্তে ভারতবর্ষে যদি পলিটিশিয়ান ভালো মন্দ হয় না, পলিটিশিয়ান হয়, সে তার পলিটিক্সটা করে। তো পলিটিশিয়ান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষে আজকে যদি রাখা হয়, আমি আবারও বলছি, জোর গলায় বলছি, তাতে আমার 2টা সাবস্ক্রাইবার কমে গেলেও এইটা মিথ্যা হয়ে যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় টপ 3 পলিটিশিয়ানের মধ্যে একজন। যে প্রতিকূলতার মধ্যে তিনি রাজনীতি করেন, তার রাজনীতির ধরন ভুল হতে পারে বা ঠিক হতে পারে, তার অ্যাসোসিয়েটস যারা, তারা চোর যা খুশি হতে পারে, আছেও, কারণ না হলে এতগুলো তো অভিযোগ আসে না। অভিযোগ তো আর হঠাৎ করে কিছু হয় না। আমিও তো খবর করি বলে তো অভিযোগ হয়, যদি খবর না করতাম তাহলে তো অভিযোগ হতো না। যাহা আগ লাগতা হ্যাঁ ওহা কুছ তো ধোঁয়া হ্যায়। একদমই। তো কুছ তো ধোঁয়া হ্যায় গল্পটা হচ্ছে এটাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্সটা করেন, তাতে ওনাকে আমি বলি যে হ্যাঁ পলিটিশিয়ান হিসেবে তিনি টপ 3 এর মধ্যে আছেন। অবশ্যই নরেন্দ্র মোদির আগে আমি তাকে রাখি না, মোদিজির ব্রেন অনেক না, নরেন্দ্র মোদির আগে রাখার প্রশ্নই নেই পঙ্কজ। আমাদের ভিডিও মোটামুটি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমি একটা জিনিস বলে শেষ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় পলিটিশিয়ান, কখনোই তিনি স্টেটসম্যান নন। তাকে আমরা স্টেটসম্যান বলতে পারবো না। এই ভবিষ্যৎ প্রজন্মকে তিনি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে যেভাবে দুর্নীতি বাড়ছে, এবং যত ভোট এগিয়ে আসবে আরো বেশি ক্যাগ রিপোর্ট গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, বিভিন্ন দুর্নীতি আরো বেশি করে তুলে ধরবো। হামলা হতে পারে, মামলা হতে পারে, যা খুশি হতে পারে, গামলাও হতে পারে, আমরা গামলাও ভাঙা হয়েছে, আমরাও কিন্তু এগুলো বলতে ছাড়বো না। পঙ্কজ সাবধানে থেকো, আমিও চেষ্টা করবো সিসি ক্যামেরা লাগানোর, যদি হামলা হয় অন্তত প্রমাণটা থাকুক। ভালো থেকো, সাবধানে থেকো। আপনারা ভালো থাকবেন এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে অবশ্যই দেখার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। কেন বলছি, সাবস্ক্রাইব না করলে নিয়মিত আপনি হয়তো দেখছেন কোনো ভিডিও স্কিপ হয়ে যেতে পারে। সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশন যদি অন করে দেন, তাহলে এই যে ভিডিওটা করা হচ্ছে, সেই ভিডিও, এই ধরনের আরো অনেক রকমের ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব করবেন। আর দাদাকে বলবো জয়েন বাটনটা অন করতে, জয়েন বাটন ক্লিক করে আপনারা মেম্বার হন, কারণ এই যে গোটা সেট আপ চালাতে অনেক খরচ হয়। অর্থনৈতিকভাবে এই চ্যানেলের পাশে দাঁড়ান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।